আসসালামু আলাইকুম। হ্যালো, শোনা যাচ্ছে কিছু? হ্যাঁ, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে। তোমাদের এই ব্যাচে স্টুডেন্ট সংখ্যা কয়জন? এই যে এখনকার যে এখানে ব্যাচ 13 জন। 13 জন। আচ্ছা 13 জনের মধ্যে 8 জন আসছে। আমরা 2 মিনিট ওয়েট করি, তারপর আমরা ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা ক্লাস শুরুর আগে তোমাদের ব্যাচের সাথে আমাদের যে লেকচার ক্লাস থার্ড ইয়ারে তোমাদের লেকচার ক্লাস আছে পেডিয়াট্রিক্স এর সাথে আইএমসিআই রিলেটেড 2টা লেকচার ক্লাস। খুব সম্ভবত 30 তারিখে একটা লেকচার ক্লাস হচ্ছে, আবার এ মাসে একটা হচ্ছে। তোমাদের পেডিয়াট্রিক্স এর আইএমসিআই লেকচার ক্লাস শেষ। আচ্ছা, এরপরে তোমাদের ব্যাচ আসলা। তোমাদের ব্যাচ হচ্ছে ক্লিনিক্যাল ব্যাচটা। ক্লিনিক্যাল ব্যাচকে আমরা দুটো জিনিস পড়াই। পেডিয়াট্রিক্স হচ্ছে থার্ড ইয়ারের সিলেবাসে আছে নিউনেট এবং আইএমসিআই। দুটাই হচ্ছে পেডিয়াট্রিক্স এর সবচেয়ে পাশের জন্য হট টপিকস। কেন? যে পরীক্ষায় এই দুটো না পারলেই টিচাররা বিরক্ত হবে। এজন্য থার্ড ইয়ার থেকেই মাত্র দুটো টপিকসকে দেওয়া হচ্ছে, একটা হচ্ছে নিউনেট আর একটা হচ্ছে আইএমসিআই। আচ্ছা, এখন তোমরা এই যে ক্লিনিক্যাল ক্লাসে আমাদের কাছে আসছো, আমরা রোস্টার এভাবেই এভাবে করা হচ্ছে ক্লাসগুলোকে, যাতে প্রথম দিকের ক্লাসগুলো হচ্ছে নিউনেট এবং লাস্টের দিকের ক্লাসগুলো হচ্ছে ক্লিনিক্যাল ক্লাস, আবার আইএমসিআই রিলেটেড হবে। আবার আমাদের যে রেজিস্ট্রার ডক্টর আরমানা, ওর পরীক্ষাও হচ্ছে যে ছুটিতে। এই জন্য ক্লাস রিলেটেড কোনো সমস্যা হলে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো, আমার হোয়াটসঅ্যাপে জানাতে পারো। আচ্ছা, আর কারো কোনো ক্লাসে যদি কোনো সমস্যা হয়, বুঝতে সমস্যা হয় যে এই টপিকসটা বুঝছি না, এটা ওনাকে ইন্ডিভিজুয়াল জানাও, কোনো অসুবিধা নেই। ওনাকে জানাতে পারছো না, আমাকে জানাও, কোনো সমস্যা নেই এটাতে। যে একটা ক্লাস হয়ে গেছে আমরা বুঝি নাই, ঠিক আছে, তাহলে এই ক্লাসটা দরকার হলে রিটেক নেওয়া হবে, কোন জায়গায় বুঝছো না এটা বললে আমরা এটা নিয়ে নিতে পারবো। কারণ আসলে ক্লাসগুলো তো হচ্ছে অনলাইন ক্লাস। এই ক্লাসগুলো তোমাদের জন্য এখান থেকে কিছু শেখাটা আমার মতে টাফ। আবার আমাদের হচ্ছে এক ওয়ান ওয়ে তো ওয়ান ওয়ে কমিউনিকেশন, এই জন্য আমাদের তোমরাও যে কি বুঝতে পারছো আমরাও ঠিক মতো জানি না। এই জন্য ঠিক আছে, 9 জন আসছে, আমরা আজকে ক্লাস শুরু করি। সাউন্ড কি ক্লিয়ার আছে? ইয়েস ম্যাম। ওকে, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর বেলাল, তোমার কাছে আমি মনে হয় আমি শিডিউলটা হাতে লিখে করছি, তোমার কাছে আমি হাতে লেখাটাই পাঠাইছি। এরপরে নেক্সট উইকে আমি একটু ছুটিতে আসছি 2 দিন, আমি শনিবারে গিয়ে বাকি শিডিউল গুলো পাঠিয়ে দিব। ঠিক আছে? ওকে ম্যাম। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শুরু করি। আজকে ক্লাসটা হচ্ছে নিউবর্ন। আচ্ছা, আমরা নিউনেট সম্পর্কে একটু কথাবার্তা আগে বলে নে। আর তোমরা কি আগে আমার ক্লাস পাইছিলা? নো ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, প্রথমে কথাটা বলি, সেটা হচ্ছে যে থার্ড ইয়ারটা হচ্ছে যে প্রতিটা মেডিকেল স্টুডেন্টের জন্যই হচ্ছে খুবই একটা স্পেশাল। কেন? প্রথম প্রথম কয়েকটা বছর হচ্ছে যে থিওরি পড়া, এরপর থার্ড ইয়ারে যখন ওয়ার্ডে যাওয়া হয়, সেটা সম্পূর্ণ অন্যরকম একটা ফিলিংস, যেটার জন্যই আমরা ডাক্তার হচ্ছে যে আমরা পেশেন্ট দেখব। আমি সিলেট ওসমানী মেডিকেলে থেকে পাশ করছি। তো আমার মনে আছে যে থার্ড ইয়ার মানেই হচ্ছে যে মনে হয় অর্ধেক ডাক্তার হয়ে গেছে। আচ্ছা,
এখানে এই কথাগুলো বলার পেছনে কিছু কারণ আছে, কথাগুলো একটু শুনুন। কথাগুলো হচ্ছে, একটু দাঁড়াও। আচ্ছা, কথাগুলো হচ্ছে এখনকার সময়ে তুমি কি পাশ করে ফেলছো কি করো নেই এখন আর, কারণ 2-3 বছর পড়ে ফেলছো তো একটু একটু ডাক্তারি বিদ্যা জানে, আশপাশে সবাই জানে। ওনারা তোমার কাছ থেকে চিকিৎসা চাবে না, ওনারা চাবে তোমার কাছ থেকে পরামর্শ। এবং এমনও হতে পারে যে আশপাশে না, তোমার ভাইয়েরই একটা বাচ্চা হলো, বললো যে বাচ্চাটা কি, ডাক্তার বলছে ঠিকঠাক আছে, তারপর তুমি একটু দেখে দাও না। এটা একটা আবদার, ঠিক আছে? এবং সেখানে তোমার রেসপন্সিবিলিটি আছে। রেসপন্সিবিলিটি কি? যেমন তোমরা একটা ক্লাসে পড়েছো এর আগে, সেটা হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্স অফ এ নর্মাল নিউবর্ন। এটা কি পড়ানো হয়েছে? জি ম্যাম, পড়ানো হয়েছে। হ্যাঁ, এটা পড়ানো হয়েছে। রুটিন আমি ওভাবেই সাজাইছি যে প্রথম ক্লাসটাই হচ্ছে ক্যারেক্টার, মানে একটা নর্মাল নিউবর্নকে আমি বলবো যে নর্মাল কখন, যে না মা আপনার বাবু আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ওকে খাওয়া দাওয়া করান, আপনার বাবু কোন কোন জিনিস দেখে আমি বলছি যে সে নর্মাল, এটা তোমাকে জানতে হবে। কেন জানতে হবে? আচ্ছা, এখানে আরেকটা কথা আমি বলি। এটা চিটাং মেডিকেলের জগদীশ স্যার আছেন, উনি হচ্ছে নিউনেটের হেড অফ ডিপার্টমেন্ট, এখন তো পেডিয়াট্রিক্স এরও হেড অফ ডিপার্টমেন্ট হয়েছে স্যার। স্যার একটা কথা বলতো যে মেডিকেলে তোমার পড়াশোনার উদ্দেশ্যটা কি? দুইটা উদ্দেশ্য। জ্ঞান আহরণ তোমার উদ্দেশ্য না, এটা তোমার উদ্দেশ্য হলো, সেটা তোমার রিলেটিভ উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য হচ্ছে টু ক্রস দ্য বার ইন ফার্স্ট চান্স, তোমাকে প্রথম চান্সে পাশ করতেই হবে, এটার কোনো বিকল্প। আমরা বলতেছি না তোমাকে ভালোভাবে পাশ করতে হবে, বলতেছি না অনার্স পেতে হবে, কিন্তু মেডিকেল লাইফের প্রথম কথা হচ্ছে পাশ করতে হবে, অ্যান্ড টু ক্রস দ্য বার ইন দ্য ফার্স্ট চান্স। তাই আমরা অতটুকুই জানবো, প্রথমত অতটুকুই জানবো যতটুকু আমার পাশ করার জন্য দরকার। জ্ঞান আহরণের জন্য দরকার, তোমার নিজের বাবুর জন্য দরকার, সেটা তুমি পরে ডিটেলস জেনে নিও। এটাই হচ্ছে তোমার প্রথম উদ্দেশ্যই হচ্ছে তোমাকে পাশ করতে হবে। আর আমার কাছে মনে হয় সেকেন্ড যে উদ্দেশ্য একজন ডাক্তার হিসেবে অন্যান্যদের চাইতে, অন্যান্য প্রফেশনের চাইতে, সেটা হচ্ছে যে নিজের প্রেস্টিজকে তুমি যদি তোমার ফ্যামিলির কাছে, তোমার আত্মীয় স্বজনের কাছে রাখতে চাও, সেক্ষেত্রে তোমার এই যে ক্লিনিক্যাল সাইডে ঢুকে গেছো না, এটার পড়াশোনাগুলোকে একটু আয়ত্ত করতে হবে। আয়ত্ত করা মানে কি? যেমন ধরো ক্যারেক্টার, আমি প্রথম ক্লাসটার কথাই বলি, ক্যারেক্টারিস্টিক্স অফ এ নর্মাল নিউবর্ন। সেখানে আমরা কি পড়লাম? যে বাবুটা 24 ঘন্টার মধ্যে, 48 ঘন্টার মধ্যে প্রস্রাব করবে, 24 ঘন্টার মধ্যে মাস্ট তাকে পায়খানা করতেই হবে একবার। আচ্ছা, তো এটা যদি কোনো একটা বাবু, তোমাদের পরিবারে কোনো একটা বাবু মানে মা বললো যে, বা তোমাকে ফোন করে বললো পরামর্শ চাওয়ার জন্য আর কি, যে এরকম বাবু তো 36 ঘন্টা 3-1.5 দিন হয়ে গেছে এখনো প্রস্রাব করেনি, তুমি বললা যে তাহলে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যান, 24 ঘন্টার মধ্যেও করেন, এই সমস্যা। ডাক্তারের কাছে নিয়ে গেল, উনি বললো যে না, কেন, আমরা তো 48 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করি। এই যে একটা গ্যাপ হয়ে গেল না, এটা কিন্তু মাস্ট টু নো এর আন্ডারেই ছিল। তুমি যদি তোমার এই বিদ্যাটাকে জাস্ট একটু আয়ত্ত করে নিতা, তাহলে কিন্তু তোমার প্রেস্টিজটা পাঞ্চার হতো না, তোমার আত্মীয় সবসময় এই কথাটা মনে রেখে দিবে, ঠিক আছে? এর জন্য আমরা যাই পড়ি না কেন, একটু নিজের সাথে তুলনা করব। আচ্ছা, আজকে ক্লাসটা একটু তাড়াতাড়ি শুরু করলাম, আর একটু, এটা অবশ্য আমি বলার জন্য অনেক জুনিয়র, কিন্তু তারপরও আমি যতটুকু চেষ্টা করি, আমি কতটুকু ডাক্তার সেটা তো এই জানে, আল্লাহ জানে, কিন্তু যেটা আমরা চেষ্টা করব সেটা হচ্ছে যে যে কোনো পেশেন্টকে দেখার সময় চিন্তা করব যে যে বাচ্চাটাকে দেখছি, সেই বাচ্চাটা আমাদেরই বাচ্চা। তুমি যদি আজকে এই বাচ্চার প্রতি কোনো একটা ঝামেলা করো, ঝামেলা মানে কি, আমরা কি কোনো বাচ্চাকে ইয়ে করতেছি, যেমন ধরো তুমি যে বাবুটাকে দেখবা, আমি যেটা বুঝাতে যাচ্ছি, সে বাবুটাকে চিন্তা করবে এটা আমারই বাবু, এটা আমার বোন হতে পারে, যেমন আমার ক্ষেত্রে মনে করে আমার তো আর এখন বোন হওয়ার সময় নেই, এটা আমার বাচ্চাও তো হতে পারে, আরেকটা মায়ের বাচ্চা। তাহলে আমি সেই মমতা দিয়ে এই বাচ্চাটাকে দেখব। সামনাসামনি হলে হয়তো বা একটু ভালো করে বুঝাতে পারতাম।
যেমন ধরো মাঝে মধ্যে যেটা দেখি যে আমরা যখন রাউন্ডে তখন একজন ডাক্তার হ্যাঁ ম্যাডাম এই বাচ্চাটার এই প্রবলেম, তারপরে এটা বলা শেষ, ঠিক আছে এই বেডের ডায়াগনোসিস শেষ, পরে বেডে যাচ্ছে, ফাইলটাকে জাস্ট বিছানার উপর রেখে বাচ্চার কর্ডের উপর রেখে চলে যাচ্ছে। ও বাচ্চার ওর ইন্টেনশনালি কাজটা করে নাই, কিন্তু এই যে তুমি বাচ্চার উপর যে রাখলা, বাচ্চার পাশে যে রাখলা, বাচ্চা তো এটা তো বাচ্চার গায়েও পড়ে যেতে পারে, তাই না? তুমি যখন আল্লাহ সবকিছু নিয়তটা দেখবে, তুমি যতটা মমত্ব বোধ দিয়ে তোমার এই নিউনেট পেশেন্ট বলো, পেডিয়াট্রিক্স পেশেন্ট, মানে পেশেন্টের কাছে যাবা, তুমি এটা রিটার্ন অবশ্যই পাবা আল্লাহর কাছ থেকে। আচ্ছা, আরেকটা যেমন বলি সেটা হচ্ছে যে এটা আমার ইন্টার্নের সময়, যখন আমার প্লেসমেন্ট তখন ছিল নিউরো সার্জারিতে, আমি ইন্টার্নি করতেছি, তখন ওখানে ইয়ের মেডিকেল অফিসারের সংখ্যা খুব কম, একটা অনারি ভাইয়া আছে আর আমরা 2-3 জন ইন্টার্ন। আবার সিলেট তো, সিলেটে হচ্ছে যে সবাই খুব বাইক চালায়, বাইক অ্যাক্সিডেন্ট প্রায় এডমিশনে আসে, এবং যখন ওখানে সেলাই দিতাম বা এই পেশেন্টগুলোকে মানে রিসিভ করতাম, তখন আমার মনে হতো যে সে তো মানে আমার ভাইটাই যেন, আমার ছোট ভাই আছে, ওরও বাইক আছে, যে না জানি মানে আল্লাহ আমার ভাইটাকে হেফাজত করুক। কথা শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম। ঠিক আছে, এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে যে পেশেন্টটাকে তুমি যাই করবা তার রিটার্ন পাবা। তুমি একটা বাচ্চাকে এনজি টিউব নাকে নল পরানো বাচ্চা নিশ্চয়ই দেখছো, যে এনজি টিউব ডাউন করে না, আচ্ছা ওর এনজি টিউবটা খোলার সময় তুমি নিজের একটা বাবুর যেভাবে খুলবে ওভাবে খুলো না তুমি, এটার প্রতিদান তুমি পাবা। এটা কি বুঝাতে যাচ্ছে? আমি বুঝাতে যাচ্ছি যে পেশেন্টের প্রতি আমাদেরকে আরেকটু সিম্পাথেটাইজ হতে হবে, আমরা এটা হচ্ছি না। পেশেন্টের একটা বাবা বারবার বিরক্ত করতেছে, কি চিকিৎসা হচ্ছে, জ্বর কমছে না, ঠিক আছে আমি মানছি, আমারও বিরক্ত লাগতে পারে, কিন্তু একটু চিন্তা করে দেখো না, তোমার ছোট ভাইয়ের যদি জ্বরটা না কমে 3 দিন যাবত, 5 দিন যাবত, তোমার কি ভালো লাগবে? ওর কথাবার্তা তো, আবার আমাদের হাসপাতালে যারা আসে সব কি আমাদের লেভেলের আসে? আশেপাশের মানে ধরো আমাদের চাইতে একটু যারা কম ইনকাম করে ওদের আসে, ওর কথাবার্তার আমারটা তো সমান থাকবে না। আবার আমরা মেয়েরা, যেমন এটা আমারও খুব গায়ে লাগতো যখন ইন্টার্নের সময় মেয়েদেরকে যদি একবার সিস্টার বললে রোগীর লোক ডাকে, তখন তো লেডি ডক্টরদের খুবই আমারও তো মাঝে মধ্যে মাথাটা একটু গরম হয়ে যাইতো, গরম হয়ে গেল, কিন্তু কখনো দরকার নেই এই রিয়েকশনটা দেখানো। সে সিস্টার ডাকতেছে, ডাকুক না রে ভাই, তোমার ডিগ্রিকে কি সে নিয়ে যেতে পারতেছে? তো কখনো তো সে পারবে না, তাই না? এটাই বলতেছে বি হাম্বল। আমরাও চেষ্টা করি না কেন? আমার মনে হয় ডাক্তার হওয়ার আগে আমরা যেটা চেষ্টা করি, যে 3rd ইয়ারে উঠে গেল, আমি যে বললাম তোমরা অর্ধেক ডাক্তার, এই কথাগুলো 1st ইয়ারের স্টুডেন্টকে বলার আমার কোনো দরকার নেই, কিন্তু এই যে 3rd ইয়ারে আজকে ক্লাসে তোমরা এখন আছো 12, মানে আমি সহ 12, 11 জন আছো, 11 জনের মধ্যে একজনও যদি প্রতিটা পেশেন্টকে তোমার তোমার আত্মীয় ভাবো, এই পেশেন্ট তোমার আত্মীয় হতে পারে, তোমার ভাই হতে পারে, তোমারই বাবু হতে পারে, বা তোমার ভাইয়ের বাচ্চা হতে পারে, বোনের বাচ্চা, তাহলে দেখবা যে চেঞ্জ হয়ে যাবে তোমার ট্রিটমেন্ট এটা, এবং তুমি পেশেন্ট কি বলছে তা জানতে পারবা। কতক্ষণ? 18 মিনিট অলরেডি পাস। আচ্ছা, আরেকটা কথা বলি, আমি ক্লাস শুরু করতেছি, ক্লাসটা এত বড় কিছু না। আরেকটা কথা হচ্ছে, এই কথাগুলো আসলে তোমাদেরকে ক্লিনিক্যাল ক্লাসগুলোতে একটু, মানে ক্লিনিক্যাল যখন আসবা তখন একটু মনে রাখতে হবে। যেমন আমি একবার একটা ট্রেনিং এ ছিলাম, সেখানে ইন্ডিয়া থেকে একজন নিউনেটোলজিস্ট আসছে, অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের উনি হেড, উনি নিউনেটোলজির হেড ছিল আর কি। আচ্ছা, উনি আসছে, উনি এসে আমাদেরকে ট্রেনিং দিচ্ছিল, তখন উনি একটা কথা বললো, সেটা হচ্ছে আপনার নবজাতকে বাচ্চাটাকে দেখে বুঝতে হবে ও কি বলতে চাচ্ছে। আচ্ছা, এবং একটা জিনিস চিন্তা করো, যে এখন আমরা বাচ্চা হয়েছে, টুস করে ডেলিভারি হইলো, বাচ্চাটাকে তাড়াতাড়ি আইসিইউতে দিয়ে দেন, ওর হতে লাগবে এসে। আচ্ছা, কিন্তু কখনো কি এই জিনিসটা আমরা কেউ চিন্তা করছি? একটা, তুমি তোমার ক্ষেত্রে চিন্তা করো, একটা ছোট্ট বাচ্চা, সে 9টা মাস একটা জায়গায় ছিল, তার মুখে কোনো এখনো ভাষা আসে নাই, সে কোনো কথা বলতে পারে না, এখন ডেলিভারির পরে ওকে ওর ওই জায়গাটাকে পরিবর্তন করে তোমাকে ওর মার কাছ থেকে ডিটাচ করে দিচ্ছ।
তখন সেই নিউনেটোলজিস্ট বলছিল যে কখনো যদি নবজাতককে উনি অন্য ধর্মের ছিল, যদি ওকে ভাষা দেয়া হতো তখন সে বলতো প্লিজ আমাকে আমার মার কাছ থেকে আলাদা করো না, আমি ভয় পাচ্ছি। এজন্যই আমাদের সবকিছু চিন্তা করতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আমরা যখনই মার কাছে মানে বাসে পাঠাতে পারছি না, কিন্তু মায়ের কাছে এনে ক্যাঙ্গারু মাদার কেয়ার বলে একটা আছে, মায়ের বুকে বাচ্চা থাকবে কিছুক্ষণের জন্য, সেই বাচ্চার বলছে রিকভারি রেটটা অনেক ভালো হবে। ঠিক আছে, অনেক কথাবার্তা হয়ে গেল। এখন এগুলো সামনাসামনি শুনলে তখন হয়তো বা মানে এটা ভালো লাগতো। আচ্ছা, একটু দাঁড়াও। আচ্ছা, ঠিক আছে, যদি তাও কিছুটা বুঝতে পারো তো আলহামদুলিল্লাহ, না বুঝতে পারলেও না বুঝার কিছু নাই এখানে। চলো ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমাদের আজকের ক্লাসটা হচ্ছে কেয়ার অফ নিউবর্ন। কেয়ার অফ নিউবর্ন এরকম না যে আমরা ওকে কোন লোশন লাগাবো, তেল কখন দিব, এই কখন করব, সে কখন করব। এই জিনিসটা হচ্ছে যে একটা বাচ্চা গর্ভে ছিল, এমনিওটিক ফ্লুইডের মধ্যে ছিল, এরপর থেকে সে আরেকটা নতুন পরিবেশে চলে আসছে। একটা জন্মের পরে সে একটা প্রথম 6 ঘন্টার পিরিয়ডটা হচ্ছে তার ট্রানজিশন পিরিয়ড। এরপরে সে নতুন একটা পরিবেশের সাথে খাপ খাওয়াবে। এখন এই জন্য তার কিছু স্পেসিফিক কেয়ার অবশ্যই আমাকে নিতে হবে। কেয়ারের এগুলো কি কি, এটা হচ্ছে এটাকে দুটা ভাগে ভাগ করা হচ্ছে। কি ভাগ? কেয়ার এট দ্য টাইম অফ বার্থ, আমার বাবুটার জন্মের সময় আমার কিছু গভর্নমেন্ট, এটা এরকম না যে আমরা তৈরি করলাম, এ বললো ওই ক্লিনিশিয়ান না, এটা বাংলাদেশ গভর্নমেন্টও এটার সাথে একত্রতা প্রকাশ করছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও একই বলছে যে কেয়ার এট দ্য টাইম অফ বার্থে আমি বাবুকে কিভাবে কেয়ার নিতে হবে। এবং দেখো পরের কথাটা কেয়ার ফলোইং ডেলিভারি, দুটো কথাই কিন্তু প্রায় সেমই কথাই, কিন্তু একটু ভিন্নতা আছে। বাবু এখন ডেলিভারি হবে, সেই ডেলিভারির সময় থেকে আমি বাবুকে কিভাবে যত্ন নিব, এবং যে ট্রানজিশনাল পিরিয়ডটা বললাম প্রথম 6 আওয়ার্স কেয়ার ফলোইং বার্থ, মানে বাবুটা এখনো ডেলিভারি রুমের আশেপাশেই আছে, পোস্টনেটাল ওয়ার্ডে আছে, তাহলে আমি কি কি যত্ন নিব। আচ্ছা, তাহলে প্রথম কথাটা হচ্ছে কেয়ার এট দ্য টাইম অফ বার্থ। এখন বাবুটা জন্ম নেবে, তাহলে আমাকে কি বলা হলো, আমাকে কি ইনশিওর করতে হবে অ্যাজ এ ডক্টর, সেটা হচ্ছে বাবুটার ডেলিভারি যাতে ফলোইং এ ক্লিন অ্যান্ড সেফ ডেলিভারি। তুমি শুধু ডেলিভারি করলে, একটা হচ্ছে ক্লিন, আমার পরিষ্কার একটা জায়গায় ডেলিভারি করতে হবে, এবং সেফ ডেলিভারি। হোয়াট ইজ সেফ ডেলিভারি? সেফ ডেলিভারি তুমি একটা ডেলিভারি করলেই হলো না, এই বাচ্চা যদি ডেলিভারির পরে খারাপ হয়ে যায়, সেটা তো তুমি সেফ ডেলিভারির, তাহলে কি তুমি সেফ, তখন কথা আসবে তুমি কি সেফ ডেলিভারি প্রোটোকল মেনটেন করেছো? তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, যে রুমটাতে আছে, আরেকটা কথা বলে দিই, এখন মানে তোমাদের এটা দেখে মনে হচ্ছে সব ডেলিভারি তো হসপিটালেই হয়, আসলে না। বাংলাদেশে দেখা গেছে এখন একটু কমে গেছে, 60% ডেলিভারি কিন্তু বাসায় হয়ে যাচ্ছে। তাহলে কি করলো বাংলাদেশ গভর্নমেন্ট, যখন এটা নিয়ে চিন্তা করলো, ওনারা কি করলো, ট্রেনিং দিল কি দায়ীদেরকে বলা হচ্ছে বার্থ অ্যাটেন্ডেন্ট, ট্রেন্ড বার্থ অ্যাটেন্ডেন্ট, ওনাদেরকেও ট্রেনিং দিয়ে দিল যে কি কি ভাবে, এই যে আমি যেগুলো বলছি কেয়ার এট দ্য টাইম অফ বার্থ, এটা সেই দায়ী যে আছেন উনি বার্থ অ্যাটেন্ডেন্ট, ট্রেন্ড বার্থ অ্যাটেন্ডেন্ট, তিনিও কিন্তু এই প্রশিক্ষণ নিয়েছেন। তাহলে কি করতে হবে, আমার একটা ক্লিন অ্যান্ড সেফ ডেলিভারি এনশিওর করতে হবে। এটা আমি কিভাবে করতে পারি, আমার একটা ওয়ার্ম এনভায়রনমেন্ট লাগবে। আমাদের হসপিটাল রুমগুলোতে তো ওয়ার্ম এনভায়রনমেন্টে এনশিওর করা যায়, কিন্তু আমরা বাসায় যদি ডেলিভারি হয়েই যায়, আমাদের দেশ তো গরিব দেশ, বাসায় ডেলিভারি হতেই পারে, সবার তো আর হাসপাতালে নিয়ে আর টাকাটা নেই। তাহলে কি করতে হবে, বললো যে আপনি জানালাটাকে বন্ধ করে দেন, ফ্যানটাকে কমাই রাখেন, কারণ এখন একটা শিশু পৃথিবীতে আসছে, একটা ওয়ার্ম এনভায়রনমেন্টে ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, আমি করলাম। ওয়ার্ম এনভায়রনমেন্ট ক্রিয়েট করার পরপরই
বাবু ডেলিভারি হয়ে গেল। ডেলিভারি পরপর দেখো এই ছবিটাতে বাবুটাকে কি করা হচ্ছে, ড্রাইং। আমি জাস্ট ওকে একটু হালকা মুছবো। দেখো ড্রাইং অ্যান্ড র্যাপিং। কয়টা কাপড় লাগবে? দুইটা কাপড়। কেন? প্রথম কাপড়টা দিয়ে দেখো আমরা কিন্তু ঘষাঘষি করতেছি না, জাস্ট একটু মুছে নিচ্ছি। ওর যে পানিটা আছে, এমনিউটিক ফ্লুইডটাকে আমি হালকা চাপ দিয়ে মুছলাম। এরপর আরেকটা কাপড়। কেন? আরেকটা কাপড় দিয়ে আমি তাকে র্যাপিং করে ফেলছি, মোড়ায় ফেলছি। এটার নাম হচ্ছে ড্রাইং অ্যান্ড র্যাপিং। আচ্ছা, এটা একটা কথা। এটা হচ্ছে আইডিয়াল, কিন্তু এটাও তোমাদের জানতে হবে এখনকার ক্লিনিক গুলোতে কি কি হচ্ছে, বা হচ্ছে বিভিন্ন হাসপাতালে কি হচ্ছে। দেখবা আমাদের যে খালারা আছে ওনারা কি করে, বাচ্চাটাকে ঘুষে 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 একেবারে ইয়ে করে ফেলে। তাহলে বাচ্চার শরীরে দেখবা, নবজাতক বাচ্চাদের শরীরে একটা সাদা বর্ণের, যার নাম হচ্ছে ভার্নিক্স কেসিওসা থাকে। আল্লাহ তাআলা ভার্নিক্স কেসিওসা কিন্তু শুধু শুধু পাঠায় না, এটা তো কাজ আছে। উনিও জানে যে বাচ্চাটাকে তুমি ঠিক মতো যত্ন নাও করতে পারো। ভার্নিক্স কেসিওসা কি করবে, ওর হিটটাকে মেনটেন করবে। একদিন পরে ভার্নিক্স কেসিওসা এমনিই চলে যাবে, আপনাকে ঘষাঘষি করে এগুলো পরিষ্কারের কোনো দরকার নেই। গাইডলাইন কি বলছে? গাইডলাইন বলছে জাস্ট ড্রাইং এন্ড র্যাপিং। জাস্ট উপরে যে পানিটা আছে সেটাকে আপনি হালকা করে মুছে ওকে র্যাপ করে ফেলেন, ওকে মোড়াই ফেলেন, হয়ে গেল। কিন্তু আমরা যেটা দেখছি সেটা হচ্ছে অনেক ঘষাঘষি চলতেছে। তো এখন আমরা কি করব? এই যে আমি তোমাদেরকে বলছি, তাহলে তোমরাও তো নিশ্চয়ই কেউ না কেউ পেডিট্রিশিয়ান হবা, কিংবা কেউ না কেউ তো ডেলিভারির সময় থাকবা। তখন তুমি খালাকে তো মানে ভালো করে বুঝে বলতে পারো যে না খালা, এটা এভাবে না, আপনি জাস্ট পানিটাকে মুছেন। ওনারা যদিও প্রচন্ড মাইন্ড করবে, তারপরেও অনেকে তো আবার মাইন্ড নাও করতে পারে। পানিটাকে মুছে আপনি মোড়ায় ফেলেন, এটাই আইডিয়াল। তখন যদি তোমার গাইনোকোলজিস্ট তোমার সাথে হাতে হাত মিলায়, বা তোমাদের অনেকে তো গাইনোকোলজিস্ট হবা, তোমরা যদি হাতে হাত মিলাও, তখন সেই খালাও কিন্তু বুঝে যাবে যে ওনারও তো ইন্টেনশন খারাপ না, উনি তো বাচ্চাটাকে মুছে টুছে পরিষ্কার করতেছে। মুছে ওকে পরিষ্কার করার আসলে কোনো দরকার নেই, ওর পানিটাকে আপনি শুধু মুছে র্যাপিং করে ফেলেন। তাহলে প্রথম পয়েন্টটা আমার কি ছিল, ফলোইং এ ক্লিন এন্ড সেফ ডেলিভারি। আমার একটা ওয়ার্ম এনভায়রনমেন্টে বাবুটাকে ডেলিভারি করানো হবে। 2 নম্বর পয়েন্ট আছে প্রিভেনশন এন্ড ম্যানেজমেন্ট অফ হাইপোথার্মিয়া। এখানে আমি কি করব, জাস্ট আমি ড্রাইং এন্ড র্যাপিং করব। কাপড় লাগবে কয়টা? 2টা। ঠিক আছে, আমার বাচ্চাকে ড্রাইং র্যাপিং করা হয়ে গেছে। এরপর ও তো আম্বিলিক্যাল কর্ড, ওটা মার সাথে লাগানো না, আমি আম্বিলিক্যাল কর্ডটাকে কাটবো। এই যে দেখো কি সুন্দর করে কাটছি। কিন্তু এরপরে কথা হচ্ছে যে আমি কি সাথে সাথেই কাটবো? না, জন্মের পরে আমরা সাথে সাথে আম্বিলিক্যাল কর্ডটা কাটি না। মানে আইডিয়াল হচ্ছে আমরা আম্বিলিক্যাল কর্ডটা জন্মের পরপর কাটবো না। কতক্ষণ সময়ের মধ্যে কাটবো? জন্মের 1 থেকে 3 মিনিটের মধ্যে কাটবো। কেন? কারণ বলা হচ্ছে আমি যদি ইমিডিয়েটলি কেটে ফেলি, তাহলে হচ্ছে কি এই আম্বিলিক্যাল কর্ড দিয়ে বাবুর শরীরে যতটুকু ব্লাড, আরো একটু ব্লাড আসার কথা ছিল, এই অতিরিক্ত ব্লাডটাই বাচ্চার হচ্ছে রক্ত শূন্যতাটাকে, যেটা হচ্ছে 6 থেকে 8 মাসের বাচ্চাদের রক্ত শূন্যতা হয়, তাকে প্রিভেন্ট করবে। কিন্তু যদি আমি এটাকে, এই যে রক্ত শূন্যতাটাকে প্রিভেন্ট করে কতক্ষণ সময়ের মধ্যে কাটলে? 1 to 3 মিনিট। কিন্তু আমি যদি না, ডেলিভারি হয়েছে, বাচ্চা বাইর করছে, আমি আম্বিলিক্যাল কর্ডটা কাটে দিচ্ছি, তখন কি হবে, এই এক্সট্রা ব্লাডটা বাবুর শরীরে আসতে পারে না। ফলশ্রুতিতে এখন দেখো গত কয়েক দশকে বাচ্চাদের রক্ত শূন্যতা 6 থেকে 8 মাসের রক্ত শূন্যতা খুব বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? কারণ হিসাব করে দেখো বাংলাদেশে গত কয়েক দশক ধরে সিজারিয়ান সেকশন অনেক বেড়ে গেছে। সিজারিয়ান সেকশনের পরে আমরা কি করছি, টুস করে এটাকে কেটে ফেলতেছি। আমরা যদি একটু সময় নিয়ে 1 থেকে 3 মিনিট এর মধ্যে আম্বিলিক্যাল কর্ডটা কাটি, তাহলে কিছু বাবুর শরীরে তো ব্লাড আছে, কিছু এক্সট্রা অ্যামাউন্ট অফ ব্লাড বাচ্চার শরীরে যাবে, যেটা তার ব্লাড ভলিউমকে বাড়াবে এবং ফার্দার এনিমিয়া অফ ইনফেন্সি, এগুলোকে প্রিভেন্ট করবে। তাহলে আমরা আইডিয়াল কি কি জিনিস শিখলাম? প্রথমে হচ্ছে আমার একটা ক্লিন এন্ড সেফ ডেলিভারি করতে হবে, বাবুকে ড্রাই এন্ড র্যাপ করতে হবে, এন্ড কাট দ্য আম্বিলিক্যাল কর্ড 1 to 3 মিনিটস। আমি আম্বিলিক্যাল কর্ডও কাটলাম। দেখো এখনো কিন্তু আমি দেখিনি বাচ্চা শ্বাস নিচ্ছে কি নিচ্ছে না। এই যে আমি ড্রাইং এন্ড র্যাপিং করলাম, আমি ও কিন্তু একটা আমার হাতে স্টিমুলেশন পেলো। আম্বিলিক্যাল কর্ড কাটলাম, এরপরে যে আমি দেখছি বাবু শ্বাস নিচ্ছে কি নিচ্ছে না। আলহামদুলিল্লাহ আমাদের বাবু এটা শ্বাস নিচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব,
আর স্পেশাল যদি প্রিটার্ম হয়, আমার কিছু স্পেশাল কেয়ার আছে, সেটা হচ্ছে তোমরা প্রিটার্মের ক্লাসে শিখবে। এটাই হচ্ছে আমার কেয়ার, এই যে কেয়ার অ্যাট দ্য টাইম অফ বার্থ। তাহলে আমরা কি কি করলাম? আমি একটা স্ক্রিন এন্ড সেফ ডেলিভারি এনশিওর করলাম, ডেলিভারিটা হচ্ছে ওয়ার্ম এনভায়রনমেন্টে হলো। 2 নাম্বার হচ্ছে আমি তাকে ড্রাইং এন্ড র্যাপিং করলাম। 3 নাম্বার হচ্ছে আমি 1 থেকে 3 মিনিটে আম্বিলিক্যাল কর্ড কাটলাম। এবং যদি প্রিটার্ম বাচ্চা হয়, অ্যাট দ্য টাইম অফ বার্থে আমার স্পেশাল কিছু কেয়ার নিতে হবে, সেটা প্রিটার্ম ক্লাসে আমরা শিখবো। এটা আজকের আমাদের ক্লাসটা। আচ্ছা, এর পরের অংশটা শুনো। আমার তো এটা হচ্ছে কোথায়, বাচ্চা তো মাত্র ডেলিভারি হলো, এর পরের কেয়ারটা হচ্ছে কেয়ার ফলোইং ডেলিভারি। তাহলে আমার কি করতে হবে? কেয়ার ফলোইং ডেলিভারিতে বাবুর প্রথম এই পৃথিবীতে তার যে অধিকার আছে, সেই অধিকার তাকে দিতে হবে। সেই অধিকারটা হচ্ছে মায়ের বুকে দুধ খাওয়ানোর অধিকার। যত দ্রুত তুমি দিতে পারো ততই ভালো, ইমিডিয়েটলি আফটার বার্থ। আমরা বলছি সেটা আপনি 1 ঘন্টার মধ্যে দেন, আর নট লঙ্গার দেন 1 আওয়ার। 1 ঘন্টার বেশি দেরি করেন না, বাচ্চা হাইপোগ্লাইসিমিয়া চলে যাবে, আপনার সাথে বাবুর বাইন্ডিং ভালো হবে না। কিন্তু আমরা হাসপাতালগুলোতে বা ক্লিনিকগুলোতে কি দেখছি? বাবুকে ডেলিভারি করে বাবুর নানু দাদুর কাছে দিয়ে দেওয়া হয়েছে, আর ওখানে হচ্ছে যে মানে ফার্দার ওটা সেলাই চলছে। মা পোস্ট অপারেটিভ রুম, 4 ঘন্টা পার হয়ে গেছে, মাকে এখনো কেবিনে আনা হয়নি, বাবুকেও কিছু খাওয়ানো হয়নি। তাহলে আমরা একটা ক্রাইম করছি। একটা বাচ্চার যে প্রথম অধিকার পৃথিবীতে, আমি সেই অধিকার থেকে এই বাচ্চাকে বঞ্চিত করে ফেলছি। তাহলে আজকে আমরা যারা যারা ক্লাস করছি, আমরা যে কথা বলবো, আমরা তো মেডিকেল স্টুডেন্ট, যে ডেলিভারি তো হচ্ছে ঠিক আছে, মায়ের সিজারিয়ান সেকশন, উনি তো লোয়ার অংশে না প্যারালাইসিস, উনি কেন খাওয়াতে পারবে না? ওনার ব্যথা ঠিক আছে, ওনার সমস্যা নাই তো, ওখানে খালারা আছে, বাবুর নানু আছে, ওনারা একটু দিলেই বাচ্চা যদি একটু কলোস্টামও পায়, বাবু তার প্রথম অধিকার পেল। এখানে আমার গ্লুকোজ আছে, সব আছে, বাবুর প্রথম টিকাই তো হচ্ছে বেস্ট ফিডিং এর, সেই দুধটাই তো তার টিকা। তো সেটা থেকে আমি কেন তাকে বঞ্চিত করব? উইদিন 1 আওয়ারের মধ্যে আমি বেস্ট ফিডিংটা এস্টাবলিশ করার চেষ্টা করব। 2 নাম্বারটা কি করতে হবে? এই যে এটা আরো ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমি বাবুকে ভিটামিন কে ইনজেকশন আমি দিব না। এটা হচ্ছে যে বাথ অ্যাটেন্ডেন্টরা থাকে বা খালারা থাকে হাসপাতালে, ভিটামিন কে ইনজেকশন দিব। ভিটামিন কে ইনজেকশনও হচ্ছে কি, এটা আমি কেন দিচ্ছি পরে আসতেছি, এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো যে ভিটামিন কেটাকে কেন দিতে হবে। কিন্তু আমরা শিখে রাখি যে ভিটামিন কেটা দিতে হবে বাবুটাকে, ড্রাইং এন্ড র্যাপিং, অবশ্যই আমি তো আর ওকে কাপড় ছাড়া রাখবো না, ড্রাইং এন্ড র্যাপিং রাখবো। এবং লাস্টে এই যে কেয়ার ফলোইং ডেলিভারিতে লাস্ট পয়েন্টটা হচ্ছে ওর আম্বিলিকাসে আমি 7.1% ক্লোরহেক্সিডিনের যে ছোট বোতলটা আমরা দেখতে পাচ্ছি, এটা পুরোটাই তার আম্বিলিকাসে ঢেলে দিব টু প্রিভেন্ট আম্বিলিক্যাল কর্ড ইনফেকশন। আগে যেটা করতো যে একবার অল্প একটু দিয়ে তারপরে প্রতিদিন একটু একটু করে দেওয়া হতো, বললো যে না, আমরা যদি 7.1% ক্লোরহেক্সিডিন সিঙ্গেল অ্যাপ্লিকেশন করতে পারি, পুরো বোতল দিয়ে দিতে পারি, এবং বাবুকে এর পরে গোসলের পর নাভিটাকে জাস্ট একটু ড্রাই রাখবো আম্বিলিকাসকে, তাহলে আম্বিলিক্যাল ইনফেকশন হবে না। আচ্ছা, তাহলে আমরা কি কি পয়েন্ট জানলাম? পয়েন্ট হচ্ছে এবারকার পয়েন্ট 4টা। আমার সাথে সাথে বেস্ট ফিডিং এস্টাবলিশ করতে হবে, ইনজেকশন ভিটামিন কে দিতে হবে, বাবুটাকে গরম রাখতে হবে, এবং 7.1% ক্লোরহেক্সিডিন বাবুকে দিয়ে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এইটুকু পর্যন্ত কারোর কোনো সমস্যা আছে? এই কেউ কি কথা শুনতেছো নাকি আমি শুধু? জি ম্যাম, জি ম্যাম। শুনতেছি। খুবই ভালো। আচ্ছা, ঠিক আছে, আশা করতেছি সমস্যা নেই, কারণ আমাদের আরেকটা পোর্শন, ইম্পর্টেন্ট পোর্শন বাকি রয়ে গেছে। এই পোর্শনটা নিয়ে আমরা একটু শুনি। এখানে এতটুকু পর্যন্ত ঠিক আছে, এতটুকু পর্যন্ত ভাইবা বলেও জিজ্ঞেস করে, তোমাদের প্র্যাকটিক্যাল লাইফে তো এটা অবশ্যই লাগবে, কারণ তোমাকে এটা জিজ্ঞেস করবেই। পরের দিনে ডেলিভারি 2 দিন পরেই ফোন আসবে, নাভিতে কি কোনো ক্রিম কিছু দিব কিনা, ভ্যাক্টোসিন অয়েন্টমেন্ট এগুলো দিব কিনা, না দিতে দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে ডেলিভারির সময় এই জিনিসটা দিয়ে দেওয়া হয়েছে, এই জিনিসটা যদি দেওয়া হয় তাহলে আর কিছু করতে হয় না। এটা এখন প্রতিটা হসপিটাল সবাই এটা দিয়ে দিচ্ছে। এরপর ফোন আসবে যে বাবুকে তো বলতেছে একটা টিকা মাংসের মধ্যে দিয়ে দিতে, মাংসের মধ্যে ছোট বাচ্চাকে টিকা দিব, ব্যথা পাবে, কোনো দরকার আছে? আচ্ছা,
এখন আমরা এটার অ্যান্সারটা শিখবো। আচ্ছা, এরপরে আরেকটা হচ্ছে যে আমার অবশ্যই চেক ফর প্যাসেজ অফ ইউরিন অ্যান্ড মিউকোনিয়াম। এটা ক্যারেক্টারিস্টিক্স অফ এ নর্মাল নিউবর্নের মধ্যে ছিল, এজন্য এটা সম্পর্কে আমি ডিটেলস বললাম না। আমরা ইউরিনের জন্য বাংলাদেশ প্রোটোকল অনুসারে আমরা ওয়েট করব 48 আওয়ার্স পর্যন্ত, অ্যান্ড মিউকোনিয়ামের জন্য আমরা 24 আওয়ার্স পর্যন্ত ওয়েট করব। আচ্ছা, এখন আমরা যে জিনিসটাতে যাচ্ছি, ও আচ্ছা, আরেকটা জিনিস সেটা বলবো, সেটা হচ্ছে যে ওর এটা একটু জিজ্ঞেস করে যে বাবুটা হচ্ছে কি যে চোখ খুলতে পারতেছে না, কি করবে? এটা কিছু করতে হবে না আপনাকে, আপনি জাস্ট একটা ভিজা কাপড়ে চোখটা একটু মুছাই দেন, রাতের দিকে ঠিকই বাবু চোখ খুলে ফেলবে। তাহলে কেয়ার ফলোইং ডেলিভারির আমার মেইন পয়েন্ট কিন্তু চারটা কি, আমার তাড়াতাড়ি ব্রেস্ট ফিডিং এস্টাবলিশ করে দিতে হবে, ভিটামিন কে ইনজেকশন দিতে হবে, 7.1% ক্লোরহেক্সিডিন দিতে হবে, অ্যান্ড বাবুকে ড্রাইং অ্যান্ড র্যাপিং রাখতে হবে। আর দুটো পয়েন্ট আছে যে তুমি চেক ফর ইউরিন অ্যান্ড মিউকোনিয়াম, আর হচ্ছে যে বাবুটার আইটাকে ওয়েট পেপার দিয়ে সোপ, মানে সোপ ওয়াটারের মধ্যে সোপ করে ওটাকে পরিষ্কার করতে হবে। লাস্টের দুটো পয়েন্ট মনে না রাখলেও কিছু সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা লাস্ট আরেকটাতে যাচ্ছি। এখন কথা হচ্ছে তোমাকে তোমার আত্মীয় স্বজন জিজ্ঞেস করবে বা বাইবা বোর্ডে জিজ্ঞেস করবে, এই যে তুমি বললা ভিটামিন কে দিবা, এটা কেন দিচ্ছ? ভিটামিন, এতগুলো ভিটামিন থাকতে ভিটামিন কে কেন তাকে দেয়া হচ্ছে? আচ্ছা, ভিটামিন কে প্রোফাইলেক্সিস দেয়া হচ্ছে টু প্রিভেন্ট হেমোরেজিক ডিজিজ অফ নিউবর্ন। হেমোরেজিক, এটা কিন্তু হেমোলাইটিক না। হেমোরেজিক মানে কি, বাচ্চাটার ব্লিডিং হওয়ার সম্ভাবনা আছে। কেন এই নবজাতক বাচ্চার ব্লিডিং হওয়ার সম্ভাবনা কেন? কারণ হচ্ছে ডিউ টু ভিটামিন কে ডেফিসিয়েন্সি। ভিটামিন কে ডিপেন্ডেন্ট কিছু ফ্যাক্টর আছে যেটা আমরা জানি, 2, 7, 9, 10। এগুলো হচ্ছে কি এতদিন ধরে আম্বিলিক্যাল কর্ড দিয়ে এগুলো মায়ের শরীর থেকে বাবুর শরীরে আসছিল। যখন তুমি আম্বিলিক্যাল কর্ড কাট করলা, বাচ্চার শরীরে রেসিডিউ যেগুলো ছিল সেগুলো দিয়ে কাজ করতে পারে। কিন্তু দেখা গেছে যে 5 to 7 এর মধ্যে এই লেভেলটা সিগনিফিকেন্টলি, ভিটামিন কে ডিপেন্ডেন্ট যে লেভেল ফ্যাক্টর গুলো আছে, এটা লেভেলটা সিগনিফিকেন্টলি কমে যাবে। তখন কমলে কি হবে, বাচ্চার মা বলবে বাবুর নাভি দিয়ে অনেক রক্ত যাচ্ছে, অথবা তার পায়খানার সাথে ফ্রেশ ব্লাড যাচ্ছে। তখন তোমার চিন্তা করতে হবে, এবং বেস 5 বা 7 বাচ্চাটা ভালো বাচ্চা, একদম ওয়েল অ্যালার্ট একটা বাচ্চা, কিন্তু তার হচ্ছে পায়খানার সাথে রক্ত যাচ্ছে অথবা নাভি দিয়ে ব্লিডিং যাচ্ছে, এটা হচ্ছে হেমোরেজিক ডিজিজ অফ নিউবর্ন। আচ্ছা, এই ডিজিজটা সম্পর্কে বাইবা বোর্ডে যেটা জানতে চাই সেটা হচ্ছে হেমোরেজিক, তুমি ভিটামিন কে প্রোফাইলিক্সিস কেন দিচ্ছ? আমি হেমোরেজিক ডিজিজ অফ নিউবর্নকে প্রিভেন্ট করার জন্য দিচ্ছি। ভেরি গুড। এখন আমরা একটা প্র্যাকটিক্যাল কথা শিখবো। এই প্র্যাকটিক্যাল কথাটা কি, সেটা হচ্ছে যে ফোনে তোমাকে জিজ্ঞেস করবে আমি কি মুখে খাওয়াবো ইনজেকশনটা নাকি মাংসে দিব। এই যে আমি যে কথাগুলো বললাম এটা সেই কথাগুলোই। এখন একটা জিনিস চিন্তা করো, এই অংশটাও তোমার লাগবে, আমি মাংসে দিব না মুখে খাওয়াবো আমার বাবুকে ইনজেকশনটা? মুখে খাওয়ালে তো সহজ, মাংসে দিলে বাচ্চা অনেক ব্যথা পাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই জন্য আমার ডিজিজটা সম্পর্কে একটু জানতে হবে। হেমোরেজিক ডিজিজ অফ নিউবর্ন ইজ 3 টাইপস: আর্লি অনসেট, ক্লাসিক্যাল অ্যান্ড লেট অনসেট। আর্লি অনসেট তোমার জানারও দরকার নেই। ক্লাসিক্যালের কথা, এটাই তো 5 থেকে 7 দিনে বাবুর ব্লিডিং হতে পারে। এটা লেট অনসেট, এটা তাহলে কোথা থেকে হচ্ছে? আম্বিলিক্যাল কর্ড থেকে ব্লিডিং হতে পারে বা বাবুর পায়খানা দিয়ে ব্লিডিং হতে পারে। আরেকটা হচ্ছে লেট অনসেট। লেট অনসেট ব্লিডিংটা কোন জায়গায় হবে জানো? ইন্ট্রাক্রেনিয়াল ব্লিডিং। আচ্ছা, কিন্তু এই আর্লি অনসেট, ক্লাসিক্যাল, লেট অনসেট, এই 3 ধরনেরটাকে প্রিভেন্ট করতে পারবে যদি আমি একটা সিঙ্গেল ভিটামিন কে ইনজেকশন বাবুকে খাইতে দিয়ে দেই। কিন্তু মুখে খাওয়াবো না। আমার পেশেন্ট বললো যে মা বাবা রাজি হচ্ছে না, ওনারা বললো যে আমরা মুখে খাওয়াবো। ঠিক আছে, আপনি যদি মুখে খাওয়া না পা, তাহলে আর্লি অ্যান্ড ক্লাসিক্যালকে আমরা প্রিভেন্ট করতে পারবো, লেটকে আমরা প্রিভেন্ট করতে পারবো না। এবার তাহলে আমরা দেখি, intramuscular administration of vitamin K is preferred because oral vitamin K is not well absorbed. আমি ওরাল খাওয়ালে হয় কি, রুল অফ 4, জন্মের 4 ঘন্টার মধ্যে একবার খাওয়াতে হবে, 4 দিনে দিনে একবার খাওয়াতে হবে, 4 উইকস একবার খাওয়াতে হবে। 4 4 4 4 hours, 4 days and 4 weeks.
তাহলে 3টা ডোজ আমার মুখে ভেঙে খাওয়াই দিতে হবে। সেভারেল ডোজের দরকার হচ্ছে। এবং তুমি যে ওকে প্রেসক্রিপশনে লিখে না দিছো, বাবুর মায়ের কি ওটার মনে আছে, সে তো নাও খাওয়াইতে পারে। তাহলে এই জন্য একটা যদি আমি সিঙ্গেল ডোজটা দিয়ে দেই, এটাই সবচেয়ে ভালো। এই জন্য কিন্তু কথা হচ্ছে, আচ্ছা একটু পরে আমার দেখাচ্ছে লেস দেন 1 মিনিটস, এটা যখন শেষ হয়ে যাবে তোমরা আবার এই লিংকে জয়েন করবা, ঠিক আছে? আচ্ছা ওকে ম্যাম। ওকে, তাহলে আমি বন্ধ করলে তখন করো, না হলে হয় কি আবার কি কি যেন ঝামেলা হয়। আচ্ছা, তাহলে আমরা লাস্টে যে পয়েন্টের মধ্যে আছি এখন, সেটা হচ্ছে যে না, এটা কিন্তু বাংলাদেশের সমস্যা না যে মারা বলতেছে যে না না আমার বাচ্চাকে মাংসের ইনজেকশন দিয়েন না, এটা আমেরিকারও সমস্যা। খোদ আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্স বলছে ফর নিউবর্ন হুজ প্যারেন্টস হলো 14 জনের মধ্যে তো 9 জন এখন আছে, আর মনে হয় জয়েন করবে না। আচ্ছা শুনো, আমরা বলি তাহলে, এটাই আমার লাস্ট স্লাইড, তারপর আমরা ক্লাসটাকে আবার রিভিউ করবো, এরপরে শুনবো যে কারো কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে সমস্যাটা ভিটামিন কে ইনজেকশন দেয়া, এটা তো গত কয়েক দশক ধরে, আগে আমরা মুখে খাওয়াতাম, এখন আমাদের নতুন কনসেপ্ট হচ্ছে, আমাদের হাসপাতালেরও একই কনসেপ্ট, আমরা ভিটামিন কে আইএম ইনজেকশন দেব। ঠিক আছে, এটা একবার আমি যখন এই হাসপাতালে জয়েন করছি 2018 সালে, তখন একটা প্রেজেন্টেশন আমি দিচ্ছিলাম এটার উপরে যে আমরা আইএম ইনজেকশনটা দিই, এটা আমরা জানতাম, কিন্তু এই যে আজকে যে ক্লাসটা নিচ্ছি সেটা ওই প্রেজেন্টেশনেরই আসলে অংশ, তোমাদের জন্য এতটুকু সাজানো। এবং পরে আপারা গাইনি আপারা কিন্তু ওই তখনও দেয়া হতো, মুখে খাওয়ানো হতো এতে, কিন্তু এর পরে ওনারা রুলস করে দিল না, আমরা আমাদের হাসপাতালে সব বাবুকে আইএম ইনজেকশন ভিটামিন কে ইনজেকশন দিয়ে দিব। এই জন্য আমাদের হাসপাতালে ডেলিভারি যদি বাচ্চারা হয়, তোমাকে এটা নিয়ে আর টেনশন করতে হবে না। সব কাজকে আমার মনে হয় যে আমরা দুটো স্পেক্ট থেকে দেখবো। এটা তো হচ্ছে যে এক হচ্ছে যে আমার দুনিয়াতে এই কাজটা প্রেজেন্টেশন একটা মর্নিং সেশনে ছিল, কিন্তু তারপরও এটা একটা সদকা, সেটা আমার বিশ্বাস, এখন আল্লাহ তো কবুল করার মালিক, যে এই যে আমি আমার হাসপাতালে বাচ্চাদেরকে সবাইকে আইএম ইনজেকশন দিতে পারছি। যদি কোনো বাচ্চা এটা হওয়ার পসিবিলিটি থাকতো, কিন্তু এটা দেওয়ার কারণে তার তো এটা প্রিভেন্ট হলো, নিশ্চয়ই আল্লাহ এর জন্য আমাকে অবশ্যই রিওয়ার্ড দেবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা এভাবেই যদি চিন্তা করি তাহলে জীবনটা মনে হয় অনেক সহজ হবে। আচ্ছা, এখন আমরা যে, আর তো মনে হয় কেউ জয়েন করবে না 10 জন ছাড়া। ঠিক আছে, আমরা শুনি। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে কে ইনজেকশনটা দিবে না, এটা বাংলাদেশের ঘটনা না, এটা ওয়ার্ল্ড ওয়াইড সমস্যা। তখন কি করলো, ফর নিউবর্ন whose parents refuses an IM injection, American Academy of Pediatrics রিকমেন্ডেশনটা কি হচ্ছে দেখো, উনি কি রিকমেন্ড করলো, তখন ওনারা বললো যে ঠিক আছে, আপনারা তাহলে যারা দিতে চাচ্ছেন সেসব প্যারেন্টসকে আপনারা ছুটি, আপনারা জন্মের সাথে সাথে তো খাওয়ালেন, 4 দিনের দিন খাবে, আবার 28 দিনের দিন খাবে। এবং দেখো কি বললো, at the same time parents should be cautious that the infant remain at the risk of late disease। তার মানেটা কি, আমার মাকে কিভাবে আমি কাউন্সেলিং করছি দেখো, ঠিক আছে, বা বাবাকে আমি কিভাবে কাউন্সেলিং করছি যে ঠিক আছে আপনি দিচ্ছেন না, আপনি তাহলে মুখে খাওয়ান, বাসায় নিয়ে যেয়ে বাবুকে এটা এভাবে করে 4 দিনের দিন 28 দিনের দিন মুখে খাওয়ান, বাবুকে বাসায় নিয়ে যান। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি বাবুকে যে এটা মুখে খাওয়াচ্ছেন, বাসায় নিয়ে যাচ্ছেন, সেই সাথে ওদের ভবিষ্যতে ও যে লেট ডিজিজ হওয়ার পসিবিলিটি ছিল, বাচ্চার সাথে করে আপনি সেই রিস্কটাও বাসায় নিয়ে যাচ্ছেন, এবং সেই লেট ডিজিজটা হবে, ব্লিডিংটা হবে বাবুর মাথা থেকে হওয়ার পসিবিলিটি, ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ। তো তখন কোনো প্যারেন্টস আর বাচ্চার জন্য এই রিস্কটা নিবে না, উনি বলবে যে আচ্ছা অসুবিধা নেই, আপনি দিয়ে দেন। কথাটা বোঝাতে পারছে? আমরা ওনাকে বলবো ঠিক আছে আপনি মুখে খাওয়ান, কিন্তু যে লেট ডিজিজটা আছে সেটা এই মুখে খাওয়ার ওষুধটা প্রিভেন্ট করতে পারবে না।
তাহলে আপনি বাচ্চার সাথে করে এই ডিজিজ হওয়ার পসিবিলিটিটাও নিয়ে যাচ্ছেন, তখন কোনো প্যারেন্টস আসলে আর রিফিউজ করে না। আর যতটুকু মনে হচ্ছে একটা মোটা সুই বাচ্চার শরীরে দেওয়া হবে, ব্যাপারটা আসলে সেটা না। একটা ইনসুলিন সিরিঞ্জ আছে যে চিকনটা, ওটা দিয়েও থায়ের মধ্যে একটা পিঁপড়া কামড়ের মতো ব্যথা পাবে আর কি। ঠিক আছে? জি ম্যাম। এরপরে আসেন আমাদের নিউনেটকে দেখেন, আমাদের নিউনেটাল ওয়ার্ড দেখেন। এটা হচ্ছে আমরা এখনো যে বিল্ডিং এ আছি 8 তলার, এখানকার নিউনেটাল ওয়ার্ড। এটা হচ্ছে আমাদের এসিবিউ। এসিবিউ মানে হচ্ছে স্পেশাল কেয়ার বেবি ইউনিট। এটা হচ্ছে আমাদের ওয়ার্মারে বাচ্চা আছে। আমাদের নিউনেটটা দেখতে এরকম। এটা হচ্ছে ফটোথেরাপি মেশিন। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের টিম। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা আমাদের আজকের ক্লাস কিন্তু খুব সংক্ষিপ্ত ক্লাসে অনেক কথা বলার কারণে ক্লাসটা বড় হয়ে গেছে। আজকে হচ্ছে জাস্ট কথাটুকু বলি, এরপরে কার কি সমস্যা আছে সেগুলো বলবা। আমরা ছিলাম কেয়ার অফ নিউবর্ন। কেয়ার অফ নিউবর্নের মেন উদ্দেশ্যটা কি? একটা নতুন এনভায়রনমেন্টের সাথে এই ট্রানজিশন পিরিয়ডে আমাদের বাবুটাকে সাপোর্ট দেয় হচ্ছে কেয়ার অফ নিউবর্নের কাজ। আচ্ছা, কেয়ার অফ নিউবর্নকে গভর্নমেন্ট WHO দুই ভাগে ভাগ করলে, একটা হচ্ছে কেয়ার এট দ্য টাইম অফ ডেলিভারি অ্যান্ড কেয়ার ফলোইং ডেলিভারি। কেয়ার এট দ্য টাইম অফ ডেলিভারিতে আমি একটা ক্লিন অ্যান্ড সেফ ডেলিভারি এনশিওর করব, একটা ওয়ার্ম এনভায়রনমেন্ট এনশিওর করব। আল্লাহ, এখন যদি যারা জয়েন করতেছো, আমার ওই লাস্টের পয়েন্টটা তো শুনলা না। ওই লাস্টের পয়েন্টটা তো ইম্পর্টেন্ট ছিল। যারা জয়েন করছো, এতে জয়েন করছো কেন? লাস্টের ওই পয়েন্টটা তো ইম্পর্টেন্ট তোমার ফ্যামিলির জন্য, পরীক্ষার জন্য না হলে না। পরীক্ষায় তো এত দূর আর জিজ্ঞেস করবে না। আচ্ছা শুনে যাও, আমি বলি। এখন হচ্ছে যারা লাস্টে জয়েন করছো, যে 3 জন 4 জন, তারা শুনো, আমরা ক্লাস রিভিশনে আসছি। আর লাস্টে যে স্লাইডটা আছে সেটা আবার শুনবা কষ্ট করে। আচ্ছা আসো, এরপরে হচ্ছে কেয়ার ফলোইং ডেলিভারিতে আমার কি কি দরকার? আমার উইদিন 1 আওয়ার, 4টা পয়েন্ট। উইদিন 1 আওয়ারের মধ্যে বেস্ট ফিডিং দিতে হবে, ভিটামিন কে ইনজেকশন দিতে হবে, ওকে ড্রাইং এন্ড রেপ করতে হবে, এন্ড ওকে ওর নাভিতে 7.1% ক্লোরহেক্সিডিন দিতে হবে। এটা সিঙ্গেল ইউজ। আচ্ছা, এরপরে কোশ্চেন হচ্ছে আমি ভিটামিন কে ইনজেকশন কেন দিচ্ছি? ওয়াই? মুখে খাওয়াই বা মাংসে দিই কেন? টু প্রিভেন্ট হেমোরেজিক ডিজিজ অফ নিউবর্ন। এতগুলো ডেফিসিয়েন্সির মধ্যে বাচ্চার শুধুমাত্র ভিটামিন কে ডেফিসিয়েন্সি গুলো হচ্ছে কেন? হচ্ছে এতদিন মার শরীর থেকে এটা আসছিল, কিন্তু গ্রাজুয়ালি এটা কমতে কমতে 5 থেকে 7 দিনের মধ্যে এই ফ্যাক্টর গুলো সিগনিফিকেন্টলি কমে যায়। তখন বাচ্চাদের সরি, এটা সব বাচ্চাদের কিন্তু কমবে না, কিন্তু রিস্ক আছে এটা কমে যাওয়ার। এটাকে প্রিভেনশনের জন্য আমি বাইরে থেকে ভিটামিন কে দিয়ে দিচ্ছি। এখন কথা হচ্ছে, এই হেমোরেজিক ডিজিজটা তুমি বুঝবা কিভাবে? এটা 3টা আছে। যে ক্লাসিক্যাল মানে 5 to 7 ডেজে যেটা হয়, ওর আম্বিলিকাস থেকে ব্লিডিং হতে পারে বা বাবুর পায়খানার সাথে ব্লিডিং হতে পারে, কিন্তু বাবুটা একদম ভালো। আচ্ছা, যদি এরকমই একটা, এগুলোকে প্রিভেন্ট করার জন্য কিন্তু দিচ্ছে, এগুলো ট্রিটমেন্টের জন্য না, ফর দ্য প্রিভেনশন। ওকে, আচ্ছা। এখন যেটা হচ্ছে, মা বলতেছে যে তাহলে তো মুখেও খাওয়ানো যায়, বাবুটাকে শুধু শুধু আমি টিকা কেন দিব, মাংসের মধ্যে কেন দিব, এই পেইনফুল পজিশন ইয়েতে আমি কেন যাবেন? কারণ প্রথম কথা হচ্ছে, আপনি যদি মুখে খাওয়ান তাহলে আপনাকে 3টা ডোজ খাওয়াতে হচ্ছে। রুল অফ 4 আওয়ার্স 4 ডে অ্যান্ড 4 উইকস। আপনি ভুলেও যেতে পারেন। আচ্ছা, বলা যায় না আমি ভুলবো না। ওকে, ওরাল যে ভিটামিন কে আমি দিচ্ছি সেটার অ্যাবজর্পশন কতটুকু হচ্ছে এটা প্রপারলি এখনো স্টাডিতে আসেনি। আচ্ছা, 3 নাম্বার যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে ওরাল যেটা দিচ্ছি সেটা হচ্ছে আর্লি অ্যান্ড ক্লাসিক্যাল হেমোরেজিক ডিজিজ অফ নিউবর্নকে প্রিভেন্ট করতে পারবে, কিন্তু লেটটাকে করতে পারবে না। তো লেট ডিজিজটা আবার কি নিয়ে করবে? এই যে আপনার ক্লাসিক্যালটা নাভি থেকে পায়খানার রাস্তা দিয়ে ব্লাড যাচ্ছিল, লেটটা আরো ভয়ঙ্কর। লেট এই বাচ্চার ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকবে ব্রেনের মধ্যে, যেটাকে বলা হচ্ছে ইন্টারক্রেনিয়াল হেমোরেজ। যদি আপনি একটা সিঙ্গেল ডোজ অফ ভিটামিন কে ইনজেকশন বাবুর
মাংসের মধ্যে দিয়ে দেন জন্মের সাথে সাথে, তাহলে তার আর্লি, ক্লাসিক্যাল, লেট কোনোটাই হবে না। এর জন্য রিকমেন্ডেশন হচ্ছে দিয়ে দেয়াটা ভিটামিন কে ইনজেকশন। কিছু মা এরপরে তো এটা তো বললো যে আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স রিকমেন্ড করলো, ওদের দেশেও নিশ্চয়ই এই ঘটনায় ঘটে, অনেক মা দিতে চায় না, তখন ঠিক আছে আপনি তাহলে মুখে খাওয়ান। কিন্তু আপনি এটার সাথে সাথে যে আপনার যে বাবুটা লেট ডিজিজ হওয়ার রিস্ক আছে সেটাও আপনি সাথে করে নিয়ে যাচ্ছেন। এবার বলেন ক্লাসে আর কি বুঝেন নাই ওটা বলেন, আমি আর একটু বোঝানোর চেষ্টা করি। হ্যালো, তোমরা সবাই সবকিছু বুঝছো? কারো কোনো কোশ্চেন নাই? আম্বেদকর করতে ম্যাম 1 2 3 থেকে কাট করতে বলছিলেন, ওটা একটু বলতে ভালো। আচ্ছা আচ্ছা, আমি আমরা কাটবো কি দেখো, এই যে দেখো আম্বিলিক্যাল কর্ডটা বলা হচ্ছে যে এই আম্বিলিক্যাল কর্ডটাকে ইমিডিয়েটলি আফটার বাথ না কাটতে, জন্মের সাথে সাথে না কেটে ফেলতে। একটু এই যে দেখো আমরা কি করছি, বাবুটাকে ড্রাইং করছি, আমি আম্বিলিক্যাল কর্ড না কাটার আগেই বাবুকে কিন্তু মুছে ফেলছি এবং একটা কাপড় দিয়ে জড়ায় নিচ্ছি। এই কাজটা করতে তো আমার একটু সময় লাগছে, এরপরে যে তুমি কাটো এটাতে হবে কি, এই যে এই বাচ্চা শরীরে কি ব্লাড নাই? অবশ্যই ব্লাড আছে, কিন্তু এই আরো 1 থেকে 3 মিনিট সময়কালের মধ্যে আম্বিলিক্যাল কর্ড না কাটার ফলে সে কিছু এক্সট্রা ব্লাড ও শরীরে চলে আসবে, যেটা যে ব্লাডটা তাকে প্রোটেকশন দিবে কার কাছ থেকে, ফার্দার বাবুটা যে নিউট্রিশনাল এনিমিয়া হবে সেই এনিমিয়া থেকে প্রিভেনশনের জন্য সাহায্য করবে। আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াকে অনেক অংশে সে কমায় দিবে। এজন্যই বলতেছে কাট দা আম্বিলিক্যাল কর্ডটা হচ্ছে 1 থেকে 3 মিনিটের মধ্যে কাটতে, নট ইমিডিয়েটলি আফটার বাথ। বুঝতে পারছো? ইয়েস ম্যাম। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন নাই? কোশ্চেন না থাকলে তো আরো ভালো। ঠিক আছে, আর ক্লাসে যা যা সমস্যা হবে এই 1 মাসের এগুলো সবগুলো আমাকে জানাও, আমি প্রাইমারিলি সলভ করার চেষ্টা করব। কারো কোনো ক্লাস নাও বুঝতে পারো বা কোনো কোশ্চেন থাকতে পারে, সেটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেই হবে, আমি সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, বা কারো কোনো ক্লাস মানে যে ধরনের সমস্যা হয় পেডিয়াট্রিক্স রিলেটেড আমাকে একটু জানালেই হবে। ঠিক আছে, আমরা তো সবাই মিলে ডাক্তারি হতে আসছি, তো আমরা এটাকে পথটাকে একটু স্মুথ করলেই হয়, এমন কোনো ইয়ে নাই, প্রবলেম যে কোনো সময় যে কোনো কারণে হতে পারে, সলভ করার পদ্ধতিও আছে, সলভ করা যায়। কোনো সমস্যা হলে আমাকে জানাবা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।